প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি এই বিশ্ব মহামারী করোনাকালীন সময়ে আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মফিদুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা এখন অনলাইন ক্লাসে চলে যাব। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, সাবজেক্ট কোর্স 6 সেকশন 1 ফিজিক্যাল অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি, লেসন 1 অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল বন্ড। আজকে আমাদের টপিক হচ্ছে ডিফারেন্স অফ এলিমেন্টস, অ্যাটম, মলিকুলস, ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ অ্যাটম, their mass, strength and location. আমাদের প্রথমে আলোচনা করব পদার্থ, যার ওজন আছে, আয়তন আছে, বর্গকে বাঁধা বাঁধা করে তাদেরকে আমরা পদার্থ বলি। আকার, আয়তন, অবস্থা ভেদে পদার্থ তিন প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এছাড়া আরেক ধরনের পদার্থ আরেকটার অবস্থা পাওয়া যায়, তবে প্লাজমা অবস্থা। কঠিন পদার্থ হচ্ছে বরফ, বরফকে রেখে দিলে বরফ পানিতে পরিণত হয়, আর পানিকে চাপ দিলে গ্যাসীয় পদার্থ পরিণত হয়। বরফ হচ্ছে কঠিন পদার্থ, পানি হচ্ছে তরল পদার্থ, আর গ্যাস বাষ্প হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। সলিড ম্যাটার বা কঠিন পদার্থ, যে সকল পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন ভর আছে সে সকল পদার্থকে কঠিন পদার্থ বা সলিড ম্যাটার বলে। সাধারণ অবস্থায় কঠিন পদার্থের পরিবর্তন ঘটে না, তবে তাপ প্রক্রিয়াকে তরল বা গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায়, যেমন ইট, বরফ, লোহা ইত্যাদি। তাহলে ছবিতে দেখতে পাচ্ছি আলু, ইট, কার্বন, কয়লা ও নাইট্রোজেন হচ্ছে সব কঠিন পদার্থ। তরল পদার্থ, যে সকল পদার্থের নির্দিষ্ট আয়তন ও ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, সে সকল পদার্থকে তরল পদার্থ বলে। তরল পদার্থ গড়িয়ে চলে এবং যে পদার্থের আকার হোক না কেন সেই পদার্থের আকার ধারণ করে, যেমন পানি, দুধ, কেরোসিন, পারদ ইত্যাদি। এখানে বৃষ্টি, পানি, বায়বীয় বা গ্যাসীয় পদার্থ, যে সকল পদার্থের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আকার ও আয়তন নেই সেই সকল পদার্থকে বায়বীয় বা গ্যাসীয় পদার্থ বলে। বায়বীয় পদার্থের অণুগুলো দূরে দূরে অবস্থান করে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। তরল পদার্থকে করে আমরা গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ পেয়ে থাকি। মৌল বা এলিমেন্ট, যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ভিন্ন কোনো নতুন পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌল বা মৌলিক পদার্থ বলে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ইত্যাদি। এ পর্যন্ত 111টি মৌল আবিষ্কৃত হয়েছে। তাদের মধ্যে 92টি মৌল প্রকৃতিতে স্থায়ী মৌল হিসেবে পাওয়া যায়। অবশিষ্টগুলো কেবলমাত্র কৃত্রিম পদ্ধতিতে ক্ষণস্থায়ী বা স্থায়ী করে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়। এই মৌলিক পদার্থকে তিন ভাগে ভাগ করা হয়: ধাতু, অধাতু, অধাতু। ধাতু যে সকল
মৌল রাসায়নিক বন্ধন গঠনকালে ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে ধাতু বলা হয়, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম ইত্যাদি। অধাতু বা নন মেটাল, যে সকল মৌল রাসায়নিক বন্ধন গঠনকালে ইলেকট্রন গ্রহণ করে তাকে বা তাদেরকে অধাতু বলে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। উপধাতু কতগুলো মৌলের কিছু বৈশিষ্ট্য ধাতু নেয়, আবার কিছু মৌলের বৈশিষ্ট্য অধাতু নেয়, এগুলোকে অপধাতু বলা হয়, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি। নিচের চিত্রগুলো লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছি লোহা, আয়রন, সলিড অণুগুলো পরস্পর সংমিশ্রিত অবস্থা থেকে লিকুইড অণুগুলো একটু সকের বিচ্ছিন্ন অবস্থায় কাছাকাছি অবস্থান করে, একটু বেশি অণুগুলো পরস্পর থেকে দূরে অবস্থান করে। আমি এই চিত্রে দেখতে পাচ্ছি প্রোটন এবং নিউট্রন কেন্দ্রে অবস্থান করে, মৌলগুলো বৃত্তাকার কক্ষপথে অবস্থান করে। এখন আমরা আলোচনা করব অণু এবং পরমাণু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি O2 মানে একটা অক্সিজেন অণু, O অক্সিজেন পরমাণু নির্দেশ করে। তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণা দুই ধরনের, অণু আর পরমাণু। পরমাণু ক্ষুদ্রতম কণা একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। চিত্রে ডেমোক্রিটাস এবং এরিস্টটলের ছবি দেখতে পাচ্ছি। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মধ্যে সকল পদার্থের ক্ষুদ্র অক্ষুদ্র কণা দিয়ে তৈরি, কিন্তু ক্ষুদ্রতম কণা নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম শব্দটি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে, যার অর্থ হল অবিভাজ্য। প্লেটো ও এরিস্টটলের ভিন্ন। এরিস্টটলের মতে পদার্থ সমূহ নিরবিচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন একে জন ডাল্টন 1830 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন বলেন, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এটিকে আর ভাঙা যায় না। ডাল্টনের মতবাদ সকলে গ্রহণ করে এরিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয়ে যায়। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তিনি আরো ব্যাখ্যা করেন যে পরমাণু বেশিরভাগ জায়গা ফাঁকা আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। নিলস বোর নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেনি। বিজ্ঞানী বোর ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। পরমাণু গঠন। ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, এর তেমন কোনো ভর নেই। প্রোটন ধনাত্মক আধান আধানযুক্ত নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করে। নিউট্রন আধান নিরপেক্ষ নিউক্লিয়াসে অবস্থান করে। তাহলে আমরা বলতে পারি পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু বিভাজ্য। আর ছোট ছোট কণা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা পরমাণু গঠিত। অণু পরমাণুর মধ্যে পার্থক্য অস্তিত্ব।
প্রোটন ও নিউট্রন পাওয়া যায়। পরমাণু মূল কণিকা, যে সকল অতি ক্ষুদ্র কণিকার দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে। মৌলিক কণিকা তিন প্রকার: স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা, কম্পোজিট কণিকা। স্থায়ী মৌলিক কণিকা, যে সকল মৌলিক কণিকা সর্বদা পরমাণুতে থাকে তাদেরকে স্থায়ী মৌলিক কণিকা বলে। স্থায়ী মৌলিক কণিকা তিনটি যথা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।